আসসালামু আলাইকুম। আজকের অষ্টম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের টপিক হচ্ছে নদ নদী, বাংলাদেশের নদী। বাংলাদেশের নদী সংখ্যা হচ্ছে 301টি। বাংলাদেশের নদী সংখ্যা আবারও বলছি 301টি। এখানে নদী সংখ্যা বলতে বড় নদী, ছোট নদী, শাখা, উপশাখা সব কিছু বোঝানো হয় না। মোটামুটি শাখা নদী যেগুলো সেগুলো এবং বড় নদী এর যোগ সংখ্যা হচ্ছে 301টি। ভারত থেকে বাংলাদেশে, ভারত বাংলাদেশে মানে একটা নদী এমন আছে যে বাংলাদেশেও আছে, ভারতেও আছে। এরকম যে নদীগুলো সেগুলোর সংখ্যা হচ্ছে 57টি। এর মাঝে ভারত থেকে বাংলাদেশে এসেছে 54টি। তোমরা ইতিমধ্যেই বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি এগুলো দেখেছ অনেকবার, যে ভারত থেকেই পানি নিয়ন্ত্রণ করে ভারত উঁচু এবং বাংলাদেশ নিচু হওয়ায় এবং বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে যাওয়ার কারণে ভারত থেকেই বেশিরভাগ নদী বাংলাদেশে গেছে এবং বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি নদী ভারতে গেছে, আর বাকি সবগুলো 54টি ভারত থেকে বাংলাদেশে এসেছে। এই 54টির মাঝে 30টিতে ভারত বাদ দিয়েছে, 30টি নদীতে ভারত বাদ দিয়েছে। আচ্ছা, সেই কথা এখন না বললেই চলে। এখন পড়াশোনায় ফিরে আসি আমরা। বাংলাদেশের সবচাইতে গভীর, প্রশস্ত এবং দীর্ঘতম, এখানে কিন্তু 3টি আলাদা আলাদা প্রশ্ন করা যায়। সবচাইতে গভীর নদী কোনটি, সবচাইতে প্রশস্ত নদী কোনটি, সবচাইতে দীর্ঘতম নদী কোনটি, কিন্তু 3টির উত্তর একই, মেঘনা নদী। আচ্ছা, এই নদীর আদি নাম ছিল বরাক। এই নদীর আদি নাম ছিল বরাক। আচ্ছা, মায়ানমার, বাংলাদেশ এই দুইটি দেশ পার্থক্য করে, মানে এর বর্ডারের মাঝ দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, যেখানে অনেক সময় বিভিন্ন প্রকার যুদ্ধের দেখা হয় মায়ানমারের সাথে বাংলাদেশের। সেই নদীর নাম হচ্ছে নাফ নদী। একটি মাত্র নদী পার্থক্য করছে, সেটি হচ্ছে নাফ নদী। বাংলাদেশের সবচাইতে খরস্রোতা নদী, যেখানে স্রোত সবচেয়ে বেশি, তার নাম হচ্ছে কর্ণফুলী। এই কর্ণফুলী নদীর পাশেই কর্ণফুলী কাগজের যে মিলটি সেটি তৈরি হয়েছে। আচ্ছা, ফারাক্কার বাঁধ দেওয়া হয়েছে গঙ্গা নদীতে। গঙ্গা নদী, যেটি গঙ্গা বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে এসেছে, ভারতের অংশে এই বাঁধটি, ফারাক্কা বাঁধটি দেওয়া হয়েছে গঙ্গা নদী। আচ্ছা, এখানে আসা যাক যে বাংলাদেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র কোথায় বলা যায়? কাপ্তাই। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠিত হয় 1962 সালে। জোয়ার ভাটা হয় না, একমাত্র নদী বাংলাদেশের। আমরা জানি যে জোয়ার ভাটা চাঁদের গতির সাথে হয়ে থাকে, 6 ঘন্টা পানি বাড়ে এবং 6 ঘন্টা কমে, এটাকে জোয়ার ভাটা বলা হয়। জোয়ার ভাটা হয় না বাংলাদেশের একমাত্র নদী, সেটি হচ্ছে গোমতী। এই গোমতীকে বলা হয় কুমিল্লার দুঃখ। আচ্ছা, মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে এরকম নদী হচ্ছে 3টি, যে বাংলাদেশে থেকে মায়ানমারে গিয়ে এসেছে এরকম নদী হচ্ছে 3টি, যেটি ভারতে হচ্ছে 57টি, যেটি মায়ানমারের সাথে হচ্ছে 3টি। নিঝুম দ্বীপ, আমরা অনেকেই নিঝুম দ্বীপ সম্পর্কে জানি, যেটি বঙ্গোপসাগরের কাছে অবস্থিত। আচ্ছা, এখানে অনেকে বলতে পারো যে এখানে আমরা বলছি নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। মোহনা বলতে কী বোঝায়? যে স্থানে নদী এবং সাগর মিলিত হয়েছে। তো মোহনা বলতে এটি নিঝুম দ্বীপটি মূলত বঙ্গোপসাগরেরই দ্বীপ, কিন্তু তার খুব কাছে মেঘনা নদী মিলিত হয়েছে। এখানে সাধারণত মিষ্টি পানি এবং নোনা পানি আলাদা হয়েছে, সেই জন্য নিঝুম দ্বীপটি মেঘনা নদীর মোহনায়, এই কথাটি আমরা বলে থাকি। বাংলাদেশের সবচাইতে বড় নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ, একে প্রধান নদী বন্দরও বলা হয়ে থাকে। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট, সেটা হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট তা হচ্ছে ফরিদপুরে অবস্থিত। কারেন্ট না থাকার জন্য দুঃখিত। তো পদ্মা, হিমালয়ের পর এখানে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, যে পদ্মা নদী, মেঘনা নদী, কর্ণফুলী নদী, যমুনা নদী, এদের উৎপত্তি স্থল কোথায়? এদের উৎপত্তি স্থল, পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বতের গঙ্গাত্রী হিমবাহে। মেঘনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে আসামে, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামে এবং যমুনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতে।
আর এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন নদী একত্রিত হয়েছে, যেমন পদ্মা এবং যমুনা একত্রিত হয়েছে গোয়ালন্দ, পদ্মা এবং মেঘনা একত্রিত হয়েছে চাঁদপুর। তো আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।